আজকে আলোচনা করব মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি বিভিন্ন ভূমিরূপ। আমরা জানি পৃথিবীর ভূমিরূপ সৃষ্টিতে দুই ধরনের শক্তি কাজ করে, একটা পৃথিবীর আভ্যন্তরীণ শক্তি এবং অপরটি পৃথিবীর বহির্জাত শক্তি। আভ্যন্তরীণ শক্তির মধ্যে ভূমিকম্প, পাত সঞ্চলন এসব নিয়ে নবম শ্রেণীতে কম বেশি আলোচনা হয়েছে। এখন যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে যেরকম নদী, হিমবাহ, বায়ু, এগুলো। এই সমস্ত শক্তি দ্বারা পৃথিবীর উপরিভাগের আকৃতি পরিবর্তিত হয়। এটা দীর্ঘ সময় সাপেক্ষ, বহুদিন ধরে চলে ধীর প্রক্রিয়া। হঠাৎ কোনো একদিনে ভূমিরূপের এই পরিবর্তন হয় না। এই ভূমিরূপের এই পরিবর্তন হওয়ার জন্য দীর্ঘ একটা সময় প্রয়োজন। সেটা লক্ষ বছর হতে পারে, সেটা কয়েক কোটি বছরও হতে পারে। তো ধীরে ধীরে ভূমিরূপের এই পরিবর্তনগুলো এসে থাকে। আজকে আলোচনা বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী নিয়ে। আমরা যে তিনটি শক্তি বহির্জাত শক্তি হিসাবে দশম শ্রেণীর সিলেবাসে এবারে পাচ্ছি সেটা হচ্ছে নদী, হিমবাহ আর বায়ু। তার মধ্যে নদী নিয়ে আমি আলোচনা করছি। নদী কি ভূমিরূপ তৈরিতে কি ভূমিকা পালন করতে পারে? প্রথম বলি, নদীর উৎপত্তিগুলো হয় কোনো পর্বতের উপর থেকে। যখন পর্বতের উপর থেকে সৃষ্টি হয় তখন নদীর গতি স্বাভাবিকভাবে বেশি থাকে, যেটাকে আমরা নদীর উচ্চগতি ধরতে পারি। দ্বিতীয়ত, যখন পর্বত শেষ করে, যেখানে পর্বতটা শেষ হয়, আমি এখানে ছবিটা দেখালে কম বেশি একটা অনুমান পাওয়া যেতে পারে। এই যে এই অংশটাকে আমরা পার্বত্য অঞ্চল যদি মনে করতে পারি, তাহলে এই পার্বত্য অঞ্চল থেকে এই পর্যন্ত আসতে, এখানে এই অংশটা আসতে দেখা যাচ্ছে নদী, যেহেতু ঢাল অনেক বেশি পর্বতের, সেক্ষেত্রে নদী অনেক গতিতে প্রবাহিত হয় এবং এখান থেকে এই যে অংশটা হালকা ঢালু বা মালভূমি অঞ্চলের মধ্যে পড়তে পারে, বা বেশি মধ্যম ঢালযুক্ত অঞ্চল। এখানে নদীর গতি মাঝারি থাকে এবং এই অংশটাকে একদম মোহনার অংশ, নিম্ন সমভূমি যেটা বা সমভূমি অঞ্চল সেটা হচ্ছে নদীর একেবারে নিম্নগতি। তো আমরা বলতে পারি স্বাভাবিকভাবে নদী যখন উচ্চ গতিতে বয়ে আসে তখন নদীর প্রধান কাজ কি থাকে? নদীর প্রধান কাজ যেটা করে সেটা হচ্ছে ক্ষয়। আমরা উপর থেকে আলোচনা করে আসি। নদী যখন পার্বত্য প্রবাহে বা নদী উচ্চ প্রবাহে নদী যখন বয়ে আসে তখন নদীর প্রধান কাজ থাকে ক্ষয়। তো নদী ক্ষয় করে কি কি ভূমিরূপ তৈরি করতে পারে সে আলোচনা। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, নদী যখন উচ্চ গতিতে বয়ে আসে তখন নদীর গতি স্বাভাবিকভাবে বেশি থাকে, কিন্তু জলের পরিমাণটা কম থাকে। জলের পরিমাণ কম থাকার দুটো কারণ। এক হচ্ছে নদী সবে তৈরি হয়েছে, সেখানে একটা সরু ঝর্ণার জল এসে একটা সরু নদী প্রবাহ হয়েছে। কিছু দূর আসার পরে আবার একটা ঝর্ণা থেকে সেখান থেকে আর একটা জলপ্রবাহ এসছে। তারপরে দেখা যাচ্ছে আরও কিছুটা আসার পরে আরও একটা জলপ্রবাহ এসে মিলিত হয়ে আস্তে আস্তে নদী এইভাবে বড় হয়। প্রথমে একটা সরু জলপ্রবাহ, তারপরে আবার একটা জুড়লো, কিছু দূরে এসে আবার একটা জুড়লো, এইভাবে জুড়ে জুড়ে নদী বড় হয়। কিন্তু প্রথম দিকে নদী কিন্তু অল্প জল নিয়ে সরু হয়ে প্রবাহিত হয়। তখন নদীর প্রধান কাজ থাকে মূলত নিম্নক্ষয়। নদী যখন নিচের দিকে, মানে জল অল্প রয়েছে, নিচের দিকে ক্ষয় করে করে আসছে, তখন অনেক সময় দেখা যায়, মানে বিশেষ করে আর্দ্র অঞ্চলে, সেখানে শুষ্ক অঞ্চল অপেক্ষা জলের পরিমাণ বেশি থাকে। তো আর্দ্র অঞ্চলে নদী অনেকটা ভি আকৃতির মতো হয়, নদী অনেকটা গভীর ভি আকৃতির মতো হয়।
এই নদী গভীর ভি আকৃতির নদী উপত্যকা যেটা, সেটা হচ্ছে গিরিখাত বা ভি আকৃতির নদী উপত্যকা হিসেবে আমরা বলতে পারি। এটা পয়েন্ট আকারে আলোচনা যদি আমরা করি, এটা বলতে পারি আর্দ্র অঞ্চলে যখন নদী প্রবাহিত হয়, উচ্চ গতিতে নদী যখন প্রবাহিত হয়, তখন নদীর জলের পরিমাণ অনেকটা কম থাকে, এবং নদীর জলের পরিমাণ কম থাকার জন্য সেখানে নদী মূলত সামান্য পার্শ্বক্ষয়ের সঙ্গে নিম্নক্ষয় বেশি করে থাকে, ফলে নদী উপত্যকা অনেকটা ভি আকৃতির মতো হয়ে যায়। একে ভি আকৃতির নদী উপত্যকা বা গিরিখাত বলে থাকি আমরা। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আয়াকৃতির নদী উপত্যকা। আয়াকৃতির নদী উপত্যকার ক্ষেত্রে বিশেষত শুষ্ক অঞ্চলে যেখানে নদীর জলের পরিমাণ একদম কম থাকে, সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র নিম্নক্ষয় করে নদী এরকম সোজা ঢাল মতো তৈরি করবে, নদীর খাতটা আর এরকম ভি আকৃতির মতো হয়ে থাকে না, তখন অনেকটা এরকমভাবে সোজা মতো হয়ে যায় নদীর দুই পাড়টা। এক্ষেত্রে নদীর আকৃতি অনেকটা আয়ের মতো হয়ে যায়। এটা মূলত শুষ্ক অঞ্চলে দেখা যায়। আর্দ্র অঞ্চলে এরকম ভি আকৃতি তৈরি হয়, শুষ্ক অঞ্চলের ক্ষেত্রে এরকম আয়াকৃতির মতো তৈরি হয়ে যায়। এই আয়াকৃতি বিশিষ্ট নদী উপত্যকাকে আয়াকৃতির নদী উপত্যকা বলা যায়। আর এর আর একটা ক্যানিয়ন বলেও উল্লেখ করা হয়। অর্থাৎ ক্যানিয়নটাই আয়াকৃতির নদী উপত্যকার মধ্যে ধরা হয়। এটা মূলত শুষ্ক বা মরু অঞ্চলে, যেখানে নদীর জলপ্রবাহ বা যে সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ কম, সে সমস্ত জায়গাতে এই ধরনের ভূমিরূপ গড়ে উঠতে পারে। 3 নম্বর যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাতটা আমরা জানি, পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয়ে আসে, পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয়ে আসে, তখন দেখা যাচ্ছে এখানে একটা কঠিন শিলা ছিল, এই জায়গাটা কঠিন শিলা আছে, তারপরে দেখা যাচ্ছে কোমল শিলা। তো কঠিন শিলার পরে কোমল শিলা থাকার কারণে দেখা যাচ্ছে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে গেল, ফলে জায়গাটা এখানকার থেকে এই অংশটা অনেকটা নিচু হয়ে গেল। এই অংশটা উঁচু, কারণ কঠিন শিলা ক্ষয় করতে পারছি না, এখানে কোমল শিলা ছিল, নরম শিলা ছিল, এই যে নরম শিলা আছে, এই সোজা নরম শিলা ছিল, সেটা বেশি ক্ষয় করে দিল। ক্ষয় করার ফলে কি হলো, নদীটা এখানে নিচু হয়ে গেল অনেকটা, ফলে নদীর জল উপর থেকে এরকম আশ্রয় পড়ার মতো দেখায়। এই নদীর জল যে উপর থেকে নিচে আশ্রয় পড়ার মতো, এই যে পরিবেশ তৈরি হয় বা এই যে আকৃতির ভূমিরূপ তৈরি হয়, এটাকে জলপ্রপাত বলে। আসলে জলপ্রপাত এটা ভূমিরূপের মধ্যে অনেকটা বলা চলে না, তবু আমি বলি জলপ্রপাতটা কিন্তু জলের পতন, এটা হচ্ছে জলের পতন, কিন্তু ভূমিরূপ এমনভাবে তৈরি হয়েছে যে এই জলপ্রপাতটা হতে বাধ্য, তাই এটা আমরা বলতে পারি জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়, বা এটাও একটা ভূমিরূপ। মূলত কঠিন শিলার কোমল শিলার অনুভূমিক অবস্থানের ফলেই এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে পারে। এখানে আরও একটা জিনিস তৈরি হয় জলপ্রপাতের ক্ষেত্রে, প্লান্স পুল বা প্রপাত কূপ। যখন নদীর জলটা উপর থেকে নিচে আসে পড়ে, যে জায়গাটায় পড়ে, এটা কিন্তু একটা ভূমিরূপের মধ্যে পড়ে, যে জায়গাটায় আসে পড়ছে সেই জায়গাটাকে বলা হবে, সেই জায়গায় একটা গর্ত সৃষ্টি হয়, গভীর পুকুরের মতো গর্ত সৃষ্টি হয়, এই অংশটাকে বলা হয় প্লান্স পুল বা প্রপাত কূপ। এটা কিন্তু এই জলপ্রপাতের সঙ্গেই একই সঙ্গে অবস্থিত, কিন্তু এটা আমরা জলপ্রপাত ধরি, আর এই অংশটাকে আর একটা পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করতে পারি প্লান্স পুল বা প্রপাত কূপ। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মন্থকূপ। নদী যখন একটা প্রবাহিত হয়, তখন দেখা যায়, বিশেষ করে উচ্চ প্রবাহে, আমরা তো আলোচনা করছি উচ্চ প্রবাহ নিয়ে, তো উচ্চ প্রবাহে নদী যখন প্রবাহিত হয়, তখন দেখা যায় যে নদীর বক্ষে, নদীর খাতে
নদী খাতে অনেক সময় কী হয়, বড় একটা পাথর আছড়ে পড়লো, সেই জায়গায় একটা গর্ত তৈরি হয়ে গেল। তো সেই পাথরের আঘাতে এবারে নদীর জল প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় সেই জায়গায় জলটা এরকম ঘুরে 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 পাক খেতে খেতে এই যে এই জায়গাটা একটা গর্ত তৈরি হলো ছোট, কোনো জায়গায় কোনো একটা পাথর পড়ে, এবারে জলটা যখন প্রবাহিত হচ্ছে তখন এই জায়গায় চক্রাকারে আবর্তিত, যত চক্রাকারে ওই জায়গায় আবর্তিত হচ্ছে, যেহেতু উচ্চ প্রবাহে নদীর গতি একটু বেশিই থাকে, তো চক্রাকারে যখন আবর্তিত হচ্ছে তখন সেই গর্তটা ধীরে ধীরে আস্তে আস্তে এরকম বড় হয়ে যাচ্ছে। তো এরকম দেখা যায় যে এই গর্তটা অনেকটাই আকৃতিতে অনেকটাই বড়, বেশ হাঁড়ি বলা যায় না, মানে হাঁড়ির মতো আকৃতি হয় কিন্তু আয়তনটা অনেকটা বড় থাকে। এই ধরনের নদীবক্ষের গর্তগুলোকে বলা হয় মন্তকূপ। আমরা নিচে এই ছবিগুলো দেখলে বুঝতে পারছো যে নদীর তলদেশে এই ধরনের গর্তগুলো তৈরি হতে পারে মন্তকূপ হিসেবে। হ্যাঁ, এই ধরনের গর্তগুলো তৈরি হয়। বা এরকম এই যে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই গর্তটা একটি গর্ত, এই ধরনের গর্ত কিন্তু সৃষ্টি হয় নদীবক্ষে, এগুলোকে বলা হয় মন্তকূপ। মন্তকূপ যখন এক জায়গায় অনেকগুলো হয়ে যায় তখন তাকে বলা হয় মন্তকূপ কলা। এখানে আজকে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ, কী ধরনের ভূমিরূপ তৈরি হয় সে বিষয়ে আলোচনা করা হলো।